ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের ডেইলি ইংলিশ গ্রামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর একটা টপিক, যে টপিকটা আলোচনা করাই দরকার ছিল। আসলে এটা আলোচনা না করলে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মোটামুটি যত যা ঝামেলা আছে এগুলো সব শেষ করতে পারবে না আশা করি। তো এই ঝামেলাগুলো শেষ করার জন্য, দূর করার জন্য, সমস্যার সমাধান করার জন্য আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আজকের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সুন্দর একটা টপিক। এর আগের যে ক্লাসগুলো ছিল, এর আগের যে টপিকগুলো ছিল আমাদের, এই টপিকগুলোর মধ্যে ছিল অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয়। সেই টপিকগুলো আমি দুটো পার্টের মধ্যে দিয়েছিলাম। তো এখন যে টপিকটা আমরা আলোচনা করব, এটা আমরা একটা লেসনের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা। চলো শুরু করা যাক। তো আজকের টপিকটা আমাদের পরীক্ষাতে কয়টার মতো আসতে পারে? এটা মোটামুটি আমাদের একটার মতো আসবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটা এক্সাম্পল তোমাদের আসবে এবং একটা মার্কস তোমরা শিওর করতে পারবে আশা করি। তো আমরা শুরু করছি। রুল ওয়ানে আমরা যেটা রেখেছি, অর্থের পরিবর্তন না করে আমরা যদি সাহায্যকারী যে ভার্বগুলো আছে, সাহায্যকারী ভার্বগুলো বলতে কী বুঝাইতেছে? তো আমরা যেটা বুঝি সেটা হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হলো আমাদের সাহায্যকারী ভার্ব। ডুডি ডাজও হইতে পারে, ঠিক আছে? তো এখানে সেই সাহায্যকারী ভার্বগুলা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় বা করব, তখন আমরা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, তো সেক্ষেত্রে সেটা সেই অক্সিলারি ভার্বটা, তাহলে আমরা যদি অর্থের পরিবর্তন না করি, সেই সাহায্যকারী ভার্ব যেটা আছে সেটাকে যদি আমরা করি অক্সিলারি ভার্ব করি, প্রথমে আমরা নিয়ে আসবো অক্সিলারি ভার্ব। আচ্ছা, ভালো কথা। তারপর অ্যানটি নিয়ে আসবো, অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি কমা, তাহলে এখানে অ্যান্টি, মানে এটাকে আমরা বলি যে ট্যাগ করছি, যে ট্যাগ আমরা করেছিলাম সেই ট্যাগের কন্ট্রাক্ট যেটাকে বলে অ্যান্টি করা, তাই না? অ্যান কমা টি, এটা কমা বলা যাবে না, এটাকে অ্যাপোস্ট্রফি বলে, অ্যাপোস্ট্রফি কমা, তারপর টি। তারপর আমরা কি ইউজ করব? সাবজেক্ট। তারপর আমরা ইউজ করব বাকি অংশ, মানে যেটাকে বলে অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি স্ট্রাকচার, এটা তাই না? যে স্ট্রাকচার মানে অর্থের পরিবর্তন যদি না করি, তাহলে সাহায্যকারী যে ভার্ব আছে সেই ভার্বের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অবশ্যই ইন্টারোগেটিভ যখন করব তখন সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে এটাকে অ্যান্টি ইউজ করব, আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যান্টি ইউজ করার কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা নোটটা একটু দেখি। নোটে আমরা কি দিয়েছি? নোটে আমরা দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা উইল, ক্যান, শ্যাল, অ্যাম থাকে বা এগুলো থাকে, তাহলে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় ওন্ট, কান্ট, শান্ট, এন্ট হয়। আচ্ছা, এই চারটা কেন, আর বাকিগুলো কি হয়েছে? হ্যাঁ, বাকিগুলো আছে, বাকিগুলো আমাদের ব্যতিক্রম না, এগুলো ব্যতিক্রম দেখে আমরা কিন্তু এই চারটা আলোচনা করেছি। ব্যতিক্রমটা কি আমরা বুঝতে পারবো, সেটা হলো উইল নটকে যদি আমরা করি, মানে কন্ট্রাক্ট করি বা ট্যাগ করি যেটাকে বলে, তাহলে এটা কিন্তু আমাদের উইলের সাথে অ্যান্টি করার কথা ছিল, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম দেখে আমরা কিন্তু এটা এখানে নোট হিসাবে দিয়েছি। সেটা হলো তোমার উইল নটকে যখন আমরা করব, কন্ট্রাক্ট করব, তাহলে হবে ওন্ট, WON অ্যাপোস্ট্রফি কমা টি। নর্মালি হওয়ার কথা ছিল কি, উইল নটকে উইলেন্ট বলার কথা ছিল, তাই না? উইল তার সাথে অ্যান কমা টি, কিন্তু দেখো এটা ব্যতিক্রম দেখে আমরা এটা নোট হিসেবে দিয়েছি। যে কটা ব্যতিক্রম হওয়ার কথা সেগুলো আমরা নোট আকারে দিয়েছি। তাহলে উইল নটকে আমরা যদি বলি, তাহলে উইল নটটা হয়ে যাবে ওন্ট। আচ্ছা, তার সাথে আবার ক্যানকে যদি আমরা নোট করি, ক্যান ক্যানের সাথে কিন্তু একটা এন আছে, তার সাথে আবার নটের জন্য আবার একটা এন ইউজ করার দরকার ছিল, কিন্তু এখানে এটা নোট আকারে আসছে, মানে এটা এক্সেপশন যেটাকে বলে, সেটার জন্য এখানে একটা এন হয়েছে, তারপর অ্যাপোস্ট্রফি কমা টি। আচ্ছা, ক্যান নটকে কান্ট বলবো। তারপর শ্যাল, উইলের মতোই শ্যালটা হয়ে যাবে শ্যালেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে শান্ট, SHAN কমা টি। আচ্ছা, শান্ট। আর এম নট যেটাকে বলে, এম নট যদি বলি তাহলে অ্যামেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে এইন্ট। আর বাদ বাকি যেগুলো থাকবে এগুলো কেন নোট আকার আসেনি, সেটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। সেটা না থাকার কারণ হলো ইজকে যদি আমরা নোট করি,
তাহলে সেটা কি হবে, ইজেন্ট হবে। নর্মালি আমরা ইজ দেব, তার সাথে আমরা কি করব, এন অ্যাপোস্ট্রফি কমা টি দেব। তাহলে এটাতে কি ব্যতিক্রম কিন্তু কিছু ছিল না বা থাকবে না, ঠিক আছে। এই কারণে এগুলা আমরা দেই নেই, ঠিক আছে। এই চারটা এক্সেপশন দেখে আমরা এটাকে নোট আকারে দিয়ে রাখছি, যাতে তোমাদের ইন্টারোগেটিভ যখন করবা তখন এটা করতে সমস্যা না হয়। আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। আচ্ছা, এবার যদি আমরা এক্সাম্পলে দেখি, এক্সাম্পলে কি আছে আমরা একটু দেখবো। আচ্ছা, এক্সাম্পলে দেখতেছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হি ইজ ইন দ্য স্কুল। আচ্ছা, এটা হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বোঝার উপায় আমি বলি, এটা লাস্টে একটা ফুল স্টপ থাকবে। আর তোমাদের পরীক্ষাতে আসবে কিভাবে, ধরো এই সেন্টেন্সটা হি ইজ ইন দ্য স্কুল, এটা থাকবে। আচ্ছা, ব্র্যাকেটে থাকবে তোমার, আমি একটু লিখিয়ে দিই, ব্র্যাকেটে থাকবে তোমার এটাকে মেক ইট, মেক মেক ইট ইন্টারোগেটিভ। আচ্ছা, এরকম থাকবে তোমাদের মানে কোশ্চেনে। তুমি কি করবা, তুমি কিন্তু নর্মালি আনসারটা করবা। আনসারটা কি করবা, জাস্ট আমরা ইন্টারোগেটিভও লেখা লাগবে না। আমরা যখন এটা 6 নম্বরে থাকবে তখন আমরা লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং 6। লেখার পরে এটা যদি থাকে তোমার ডি নাম্বারে বা এফ নাম্বারে বা যে নাম্বার থাকে, তো সেক্ষেত্রে তুমি সেই নাম্বারটা দেওয়ার পরে তারপর তুমি জাস্ট লিখে দিবা। এটা কি লিখে দেবা, আমরা একটু করি। হি ইজ ইন দ্য স্কুল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, আনসারটা কী লিখবো সেটা আমি বলছি। এই যে এটা লিখবা, ইজেন্ট হি ইন দ্য স্কুল, লাস্ট এটা কোশ্চেন মার্ক, ঠিক আছে, ইন্টারোগেশন যেটাকে বলে। এটা আমার জাস্ট লিখতে হবে পরীক্ষার খাতায়। আমরা কোশ্চেন উঠাবো না, ইন্টারোগেটিভও লেখা লাগবে না, আনসার লেখা লাগবে না। অনেকে এ এন এস লেখো, এটা অনেকে লেখো, এটা মানে লেখা যাবে না আর কি। এটা অনেকে লিখে সময় নষ্ট করো, এটা লেখার কোনো দরকার নেই। এটা লিখলে যে তুমি এক্সট্রা মার্কস পাবা বা স্যারদের কাছে ভালো হবে তা কিন্তু না। ফর্মালিটিস কি, আমরা আনসার টু দ্য কোশ্চেন নং 6 তো লিখলামই, তাই না? তো এখানে আবার নতুন করে আনসার লেখার কোনো প্রয়োজন আসে না। আমি দেখি অনেকে এই জিনিসটা ভুল করো আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আলোচনায় ফিরে আসি। তাহলে হি ইজ ইন দ্য স্কুল, এটাকে যদি বলি হি ইজ ইন দ্য স্কুল, দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমার ভার্ব আছে। ইয়েস, ভার্ব তো অবশ্যই থাকবে এটা সেন্টেন্সে, ইজ আছে, তাই না? এখন ইজটা কি আমার মূল ভার্ব বা অর্থের পরিবর্তন না করে যেটাকে বলে। তাহলে এই যে আমার মূল ভার্ব যেটা, সেক্ষেত্রে আমার ইজ এম আর নিয়ে আসতে হবে। তো সেন্টেন্সে আমরা দেখব সাবজেক্টটা কি, সাবজেক্টটা অবশ্যই কি আছে, হি আছে। আচ্ছা, হি যদি সাবজেক্ট থাকে, হি এর সাথে মিলে যায় কি, ইজ মিলে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইজটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা যদি প্রেজেন্ট ফর্ম দেখি তাহলে এম ইজ আর নিয়ে আসবো, তাই না? তো এইখানে আমরা সবসময় সাবজেক্টের দিকে তাকাবো, সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যদি থাকে হি সি, তাহলে আসবে ইজ। যদি এম থাকতো, সরি আই থাকতো সাবজেক্ট, তাহলে এম আসতো। যদি থাকতো দে থাকতো, তাহলে আর আসতো, ঠিক আছে। যদি পাস্টে থাকতো, ধরো ওয়াজ ওয়ার থাকতো, তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট অনুযায়ী তো হি এর সাথে ওয়াজ আসবে, আর তোমার দে এর সাথে ওয়ার আসবে, ইউর সাথে ওয়ার আসবে, ঠিক আছে। এটা তোমার সাবজেক্ট অনুযায়ী অথবা কর্তা যেটা থাকবে সেটা অনুযায়ী আসবে আমার অ্যামিজার। আচ্ছা, এখানে আমরা যেহেতু দেখতেছি হি আমার সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমার হি এর সাথে আমার ইজটা যাবে, তো এই জন্য আমরা ইজটাকে আগে নিয়ে আসবো। তাহলে ইজ নিয়ে আসলাম, ভালো কথা। তার সাথে আমরা নট ইউজ করব, কারণ ইন্টারোগেটিভ যখন করব তখন তাকে আমরা প্রশ্ন ছুড়ে দেবো, তাই না? তাহলে এখানে ইজের সাথে আমরা নট ইউজ করব। তাহলে ইজেন্ট, আমরা তো শিখেছি যে ইজ নটকে যদি আমরা কন্ট্রাক্ট করি ইজেন্ট। আচ্ছা, এটাকে অনেকে কন্ট্রাক্ট না করেও করে, সেটাও হবে। কিভাবে সেটা, সেটা হলো, আমি একটু লিখিয়ে দিই। এটা অনেকে লিখবা ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বাকি অংশ যেটা ইন দ্য স্কুল। আচ্ছা, লাস্টে একটা কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা অনেকে লিখলে হবে, এটা হবে না তা না, এটা হবে, এটা অর দিয়ে দিই, ঠিক আছে। এটা একটা আনসার, ঠিক আছে, এটা বিকল্প একটা আনসার হইতে পারে। তোমরা যদি কন্ট্রাক্টকে ভয় পাও যে আমি এটাকে কন্ট্রাক্ট করতে পারতেছি না স্যার, এম নটকে এইন্ট না করে আমি এভাবে যদি দিই তাহলে কি হবে কি না, হ্যাঁ এটাও হবে, সমস্যা নেই। তাহলে আমরা এটা কি আমরা দেব, মানে অর দেওয়ার দরকার দরকার নাই আসলে। রিক্স, যদি রিক্স তুমি না নিতে চাও, তাহলে তুমি যদি না জানো যে আমি এটা কন্ট্রাক্ট করতে পারতেছি না, যেমন ক্যান নটকে কান করতে পারতেছি না, শ্যাল নটকে শান করতে পারতেছি না, তো সেক্ষেত্রে তুমি অরটা দিয়ে আসো, কোনো সমস্যা নাই, মার্কস কাটবে না, মার্কস পেয়ে যাবা। কিন্তু আমি মনে করব প্রথমটা দাও বেস্ট, প্রথমটা একদম ইজি। ইজি বলতে একদম এটাই মানে সংগতিপূর্ণ আনসার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা যদি বলি ইজেন্ট হি ইন দ্য স্কুল, অথবা ইজ হি নট
ইন দ্য স্কুল, তার মানে ইজের পরে আমরা কিন্তু সাবজেক্টটা দেওয়ার পর নটটা ইউজ করবো। সাবজেক্টের আগে কিন্তু নট দেওয়া যাবে না, আর যদি নট দাও তাহলে সেটাকে কন্ট্রাক্ট করে দিতে হবে, মানে সংক্ষিপ্ত করে দিতে হবে। আর লাস্টে তো কোশ্চেন মার্ক যদি না দাও, এখানে ফুল স্টপ দিয়ে আসো, ধরো এখানে আমি ফুল স্টপ দিলাম, তাহলে কিন্তু মার্কস সম্পূর্ণটা কাটা, সব যদি হয়েও থাকে তাও কাটা যাবে জাস্ট লাস্টেরটার কারণে। আচ্ছা, তারপর আমরা যদি বলি আরেকটা সেন্টেন্স দেখি, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এটাকে যদি ইন্টারোগেটিভ করি, দেখো আমার এখানে অক্সিলারি ভার্ব, অথবা যদি বলো তুমি, হ্যাঁ এটা তো মোডাল অক্সিলারি, তাই না? তো এখানে যেহেতু ক্যান যেহেতু আছে, আমরা ক্যানটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, আর ক্যানের সাথে এটাকে নট ইউজ করবো, যেহেতু এটা নেগেটিভ না, এটা হলো পজিটিভ স্টেটমেন্ট সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমার ক্যানের সাথে কান্ট হবে, আমরা তো শিখেছি ক্যানের সাথে কান্ট হবে, যে হ্যাঁ, তাহলে কান্ট, তারপর সাবজেক্ট ইউ, তারপর যা আছে তা সেম থাকবে, ডু দ্য ওয়ার্ক সেম। আর লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে ভুলবা না, অবশ্যই এটা দিতে হবে, এটা ছাড়া একদম মার্কস 0। এই ছিল আমাদের ফার্স্ট রুলস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুলস, পরীক্ষা আসার মতো একটা রুলস আসবে। তোমরা এটা খুব ভালো করে স্টাডি করবে আশা করি। আচ্ছা, নেক্সট আমরা যে দেখব রুল টু আলোচনা করার, যেটা আমরা আলোচনা করেছি রুল 1-এ, সেটার মতোই এটা, ঠিক আছে? জাস্ট ওটাতে ছিল অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এটাতে হবে সেটা নেগেটিভ সেন্টেন্স। তো অক্সিলারি ভার্বযুক্ত যদি নেগেটিভ অর্থবোধক, যেটা নেগেটিভ অর্থবোধক মানে নাবোধক বাক্য, যেটা নাবোধক বাক্য যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে সেটাকে ইন্টারোগেটিভ যখন আমরা করব, তখন নেগেটিভটা কী করব, উঠায় দেব নর্মালি, এবং সাহায্যকারী যে ভার্বটা থাকবে সেটা প্রথমে আসবে। সাহায্যকারী ভার্ব যেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি আমার থাকে, এগুলো সবসময় ফার্স্টে আসবে। আচ্ছা, ভালো কথা। আর শেষে অবশ্যই কী থাকতে হবে, একটা কোশ্চেন মার্ক থাকতে হবে, যা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এটা না বসালে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা আমরা দেখি এবার। হি ইজ নট ইন দ্য স্কুল, আমরা যে সেন্টেন্সটা আগে দিয়েছি এটার সাথে জাস্ট একটা নট ইউজ করছি। দেখো সেন্টেন্সটা কী দাঁড়ায়, ইন্টারোগেটিভ যখন করব তখন দেখো এই অক্সিলারি যে ভার্বটা ইজ, তাহলে ইজটা আমার কিন্তু শুরুতে চলে আসবে, তারপরে যে সাবজেক্ট হিটাকে দিয়ে দেবো, তারপর যে নটটা থাকবে এই নটটা কিন্তু উঠে যাবে। কারণ কি, কারণ নটটা উঠে যাওয়ার কারণ কি, কারণ আমরা যখন দেখব নেগেটিভ কোনো সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ কিছু থাকে বা নট থাকে, তো সেক্ষেত্রে আমার নটটা কী করবো, উঠাই দেবে, যে নেগেটিভটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই নটটা যেটা ছিল সাবজেক্টের পরে নটটা আর দেবো না, তারপর বাকি অংশ যেটা থাকবে ইন দ্য স্কুল, এটা কিন্তু জাস্ট ইন দ্য স্কুল বসে যাবে। আর লাস্টে যেটা হবে সেটা হলো কোশ্চেন মার্কটা থাকবে, যেটাকে বলা হয় ইন্টারোগেশন। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা দেখি, আই শ্যাল নট গো টু ঢাকা টুমরো। আচ্ছা, তো এখানে দেখো এটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট। কীভাবে বুঝলাম, এই যে নট আছে, আমার শ্যালের পর একটা নট আছে, তার মানে এটা নেগেটিভ স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমার যখন ইন্টারোগেটিভ করব, তখন এই যে আয়ের পরে যে শ্যালটা আছে, এটা কিন্তু আমার অক্সিলারি, তাই না? মোডাল অক্সিলারি বলতে পারো। তো সেটাকে আমরা কিন্তু ফার্স্টে নিয়ে আসবো শ্যালের কিন্তু এসটা আবার বড় হাতের হবে, যেহেতু শুরুতে যদি হয় তাহলে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়, আমরা জানি। তারপর সাবজেক্ট যেটা আছে সেটা থাকবে। এখন এখানে কেন শান্ট করলাম না, কারণ কি, কারণ নটটার কারণে আমরা শান্টটা করব না, ঠিক আছে? আর যদি নট না থাকতো তখন আমরা এটাকে শান্ট করতাম, SHAN', শান্ট। আচ্ছা, তাহলে এখানে যেহেতু নট ছিল, তাহলে শান ইউজ করবো না, শ্যাল ইউজ করব। তারপর সাবজেক্ট যেটা ছিল আই, সেটা হবে। তারপরে বাদ বাকি যা আছে দেখো, গো টু ঢাকা টুমরো। আচ্ছা, লাস্টে একটা কোশ্চেন মার্ক। আশা করি নেগেটিভের যে বিষয়টা সেটা তোমরা আসলেই পরখ করতে পারছো। আচ্ছা, নেক্সট রুল যেটা 3, সেটা আমরা একটু দেখি এবার। এটা হলো অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ যে সেন্টেন্সগুলো আছে, সেটাকে যখন ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় যেটা আমার লাগবে, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সাবজেক্ট আর টেন্স জানাটা আমার জরুরি এখানে। টেন্স আর সাবজেক্ট এই দুইটা অনুযায়ী আমার কি আসবে, ডোন্ট অথবা ডিডেন্ট অথবা ডাজেন্ট আসবে, ঠিক আছে? ডোন্ট কেন, ডুকে আমরা যদি নট করি তাহলে ডোন্ট দিতে হয়, তাই না? আবার ডিড নটকে যদি মানে ডিডেন্ট করি, আর ডাজ নটকে ডাজেন্ট, এটাকে কন্ট্রাক্ট করছে আর কি, তিনটা। আচ্ছা, এটা বসে, তারপর সাবজেক্টটা বসে, তারপর ভার্বের বেস ফর্ম, যেটাকে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বেস ফর্ম যদি বলি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, ভার্বের পরের অংশ, তারপরে ভার্বের যে পরের অংশটা থাকবে সেটা হবে, তারপরে লাস্টে একটা কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো?
আচ্ছা, বুঝতে পারছো কি না পারছো সেটা অবশ্যই কমেন্টসে জানাবা। যদি না বুঝে থাকো আমি ডিটেলসে আর আলোচনা করার চেষ্টা করব। যে জিনিসটা না বুঝবো সেটা কমেন্টে করবো, হ্যাঁ? তোমরা কমেন্টস করতে চাও না, এই তোমার সমস্যা। তো কমেন্টস করলে আমি বুঝবো যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তো আমি সাপোর্ট পাবো আসলে তোমরা কমেন্টে যদি আমাকে সাড়া দাও। অবশ্যই কমেন্টস করবা। যদি না বুঝে থাকো আর বুঝে থাকো তাহলে বলবা গুড, বা বড় কোনো কমেন্টস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার এক্সাম্পলে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, হি প্লেড গুড ফুটবল। আচ্ছা, হি প্লেড গুড ফুটবল সেন্টেন্সটা আমরা যদি বলি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে যদি বলি, তাহলে এটা হবে আমার কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট কীভাবে হলো দেখো। সাবজেক্ট যেটা হি, এর পরে যে ভার্বটা আছে, এই প্লেড যে ভার্বটা কিন্তু ভার্বের ভিটুতে আছে, মানে পাস ফর্মে আছে। যে সাবজেক্টের পরে যদি ভার্বের পাস ফর্ম থাকে এবং অবজেক্ট থাকে, অবজেক্ট বলতে বাকি অংশ থাকে, সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স এটা এখানে কেন জানা জরুরি? কারণ হলো এখানে অনেক সময় দেখবা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তখন এই সেন্টেন্সটার ভিতর আমরা অক্সিলারি ভার্ব খুঁজে পাই না। আচ্ছা, অক্সিলারি ভার্ব খুঁজে না পাইলে কী সমস্যা হবে তাহলে? সমস্যাটা হবে তোমার যখন তুমি অক্সিলারি ভার্ব না পাবা তখন তোমার ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে যখন ইন্টারোগেটিভ করবা। তো সেক্ষেত্রে আমার ভার্বটাকে চিনতে হবে ভার্বটা কিসে আছে, প্রেজেন্টে না পাস্টে আছে। তো এটা না জানলে তুমি কিন্তু এটা ইন্টারোগেটিভ করতে পারবে না। তো ইন্টারোগেটিভ করার জন্য তোমার এটাকে ভার্বের ফরমেশনগুলো জানতে হবে। তো এখানে যে প্লেইড আছে এই প্লেইডের তোমার ভার্বের পাস ফর্ম যেহেতু আছে, এই কারণে পাস ফর্ম থাকলে আমরা ডিডেন্ট ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমরা এর ফার্স্টে আমরা কি এটাকে ডিডেন্ট নিয়ে আসবো শুরুতেই, যেহেতু এটা পজিটিভ আছে। দেখো এখানে নেগেটিভ কিছু আছে? হি প্লেইড গুড ফুটবল, সে ভালো ফুটবল খেলেছিল, তাই না? তো এখানে দেখো নেগেটিভের কিছু নাই, তার মানে এটা অবশ্যই পজিটিভে আছে। তো এটাকে আমরা ডিডেন্ট ইউজ করতে পারি। যদি নেগেটিভ থাকতো শুধু ডিড ইউজ করতাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ডিডেন্ট, তারপরে সাবজেক্ট যেটা হি সেটা আসবে। আচ্ছা, তারপর প্লে। এখন এখানে প্লে কেন আসলো? এখানে প্লেড আছে, কিন্তু স্যার এখানে আপনি প্লে কেন নিয়ে আসলেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হলো ডিডেন্ট। ডিডেন্টে আমার কিন্তু প্লেডের ফরমেশন অনুযায়ী ডিডেন্ট চলে আসছে। তো যেহেতু আমরা পাস্ট মানে পাস্ট টেন্সকে আমরা এখানে পাস্ট করে দিয়েছি একবার, তো নেক্সটে আমরা যখন ভার্বটাকে আবার করব, ভার্বটাকে আর পাস্ট ফর্ম করার দরকার নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখানে ভার্ব যখন আমরা ভার্বকে আমরা পাস্ট ফর্ম দিয়ে আমরা সংজ্ঞায়িত করেছি, পরবর্তীতে ভার্বটাকে আর পাস্ট ফর্ম দিয়ে সংজ্ঞায়িত করব না, মানে আর পাস্ট ফর্ম দেওয়া যাবে না, ঠিক আছে? দুইবার করা যাবে না, একবারই করতে হবে। তারপর দেখো কি আছে, গুড ফুটবল আছে, গুড ফুটবল দিলাম। তারপর লাস্টে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো লাস্টে কমা না দিয়ে ফুল স্টপ না দিয়ে আমরা কী দেবো, ইন্টারোগেটিভ দেবো, সরি ইন্টারোগেশন দেবো। ইন্টারোগেশন দেওয়ার কারণ হলো আমার সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে হবে, মেক ইট ইন্টারোগেটিভ। আমাদের প্রশ্নবোধক বাক্য করতে বলছে, তো সেক্ষেত্রে আমার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এটাই হলো আমাদের রুলস। আচ্ছা, তারপরে আরেকটা দেখি, হি শি লাইকস আইসক্রিম। আচ্ছা, শি লাইকস যদি থাকে, লাইকস দেখো এখানে সেন্টেন্সের মধ্যে ভার্ব কি, এই সেন্টেন্সের ভিতর ভার্ব আছে তোমার লাইকস। লাইকস মানে কি, মানে এখানে তোমার লাইকসের সাথে দেখো একটা এস বাই এস আছে। আচ্ছা, এস বাই এস থাকার কারণ আছে, সেটা হলো তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে সিঙ্গুলার বলতে একজন বোঝায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা আমরা জানি। আচ্ছা, তারপর আইসক্রিম আছে। আচ্ছা, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে আমরা ভার্বের দিকে তাকাবো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাড এগুলো কিচ্ছু নাই। তখন আমরা কি তাকাবো, ভার্বের দিকে তাকাবো। ভার্বের দিকে তাকাই দেখতেছি আমরা ভার্বের শেষে এস বাই এস আছে। যদি এস বাই এস থাকে তো সেক্ষেত্রে আমার ডাজ আসবে, ভালো কথা। এখন ডাজের সাথে কেন নট ইউজ করলাম? নট ইউজ করার কারণ হইলো তোমার এটা যেহেতু পজিটিভ আছে, শি লাইকস আইসক্রিম, সে আইসক্রিম পছন্দ করে, তো এখানে নেগেটিভের কিছু না, তার মানে এটা পজিটিভ আছে দেখে আমরা নেগেটিভ করব। নেগেটিভ থাকলে পজিটিভ করতাম, পজিটিভ থাকলে নেগেটিভ করব, উল্টাটা করে দেবো ইন্টারোগেটিভের সময়। আচ্ছা, তাহলে এখানে ডাজেন্ট আসবে। আচ্ছা, তারপরে শি সাবজেক্ট যেটা সেটা পরে, ডাজেন্টের পরে শি। তারপর দেখো লাইকস, এই সেম প্লেডের মতো, প্লেডের সাথে আমরা কি লাস্টে প্লে কিন্তু করেছিলাম। তো এখানে লাইকসের সাথেও তাই, যেহেতু ডাজেন্টে আমার এস বাই এস এর কাজ করে ফেলেছি একবার সংজ্ঞায়িত, তো এখানে লাইকসের সাথে আর লাইকস ব্যবহার করব না, কারণ ডাজে আমার এসটা চলে আসছে। তো এখানে লাইকসের সাথে লাইকস আর হবে না, লাইক হবে শুধু, ঠিক আছে? তারপরে যেটা আছে আইসক্রিম, তারপর লাস্টে এটা ইন্টারোগেশন। আচ্ছা, পরেরটা দেখি আমরা।
বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, এখানে খেয়াল করো সেন্টেন্সটার ভিতরে বার্ডস এখানে সাবজেক্ট, ফ্লাই এখানে ভার্ব, মূল ভার্ব, আর ইন দ্য স্কাই আকাশ, পাখির আকাশে উঠতেছে। তো এখানে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব নাই, এখানে আমার আছে কি মূল ভার্ব। অবশ্যই সেন্টেন্সে মূল ভার্ব থাকবে, মূল ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, তাই না? তো সেক্ষেত্রে আমার ভার্বের শেষে যেহেতু এস বাই এস কিছুই নাই, তার মানে এখানে কী নিয়ে আসবো? এখানে আমরা ডু নিয়ে আসবো, ঠিক আছে? যদি এস বাই এস না থাকে ডু, আর যদি এস বাই এস থাকে তাহলে ডাজ, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড আসবে। তাহলে তিনটা ফরমেশন আশা করি বুঝাতে পারছি তোমাদের। তাহলে এখানে আমার আসবে কি, প্লেয়ের সাথে আমার কি আসবে, ডু। হ্যাঁ, তার সাথে নট ইউজ করবো, যেহেতু পজিটিভ আছে এই জন্য নেগেটিভ করতে হবে। তাহলে ডু নটকে আমরা যদি বলি ডোন্ট করবো, কন্ট্রাক্ট। তারপর সাবজেক্ট যেটা ছিল বার্ডস, সেই বার্ডসটা হবে। তারপর ফ্লাই, যেটা দেখো ডোন্টের সাথে কিন্তু আমরা ফ্লাই এর জন্য ডু আমরা ইউজ করছি, তাহলে এখানে কি ফ্লাইটা কি উঠাই দেবো? না, ভার্ব তো আর উঠানো যাবে না। ফরমেশন ভার্ব V1 যেটা, সেটাই থেকে থাকবে, ঠিক আছে? এটা আবার ভার্ব অনেকে আছে যে স্যার এখানে ভার্বের কোনো কাজ কি করবেন কিনা। হ্যাঁ, ভার্ব ছাড়া তো আর সেন্টেন্স হবে না, ভার্ব তো দিতেই হবে। তাহলে ভার্ব যেটা V1 থাকবে সেটাই হবে, এটাতে আর চেঞ্জ হবে না। V1 এর ক্ষেত্রে একটু খেয়াল রাখবা। তারপর যেটা আছে ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, তারপর লাস্টে কোশ্চেন মার্ক। আচ্ছা, রুল 4-এ দেখি আমরা কি রেখেছি। রুল 4-এ আমরা রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে। আচ্ছা, ভালো কথা। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে এবার হয়। সুন্দর কথা বলছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবার হয়, একটু মনে রাখার চেষ্টা করবা। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবার হয়। একটা জিনিস যখন তোমার পড়বা তখন 2-3 বার যদি মাথায় রেখে থাকো তাহলে এটা মানে ভুল হওয়ার চান্স কম থাকে। একটা জিনিস একবার পড়লাম মনে কিন্তু কম থাকবে আমাদের। বারবার পড়ো, একটা জিনিস মনে না থাকলে বারবার পড়ার চেষ্টা করো, লাগলে লিখে পড়ো, ঠিক আছে? লিখে পড়লে আর বেশি মনে থাকে। একটা টিপস দিয়ে দিলাম তোমাদের। তো নাথিং থাকলে এনিথিং বসে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম রুল 4-এ, সেটা হলো নেভার থাকলে এভার বসে, আর নাথিং থাকলে এনিথিং বসে। এটা কিন্তু অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারগ্রেটিভ করবো তখন এই নিয়ম, ঠিক আছে? একটার সাথে আরেকটা মিলাই ফেলবো না, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এখানে অক্সিলারি যে ভার্ব সেটা না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সাবজেক্ট ও টেন্স অনুযায়ী কী নিয়ে আসবো? সাবজেক্ট ও টেন্স অনুযায়ী এটা প্রথমে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এই নেভারের জন্য এভারটা প্রথমে নিয়ে আসতে হবে যদি সাবজেক্ট আর টেন্স অনুযায়ী আসে আর কি, অক্সিলারি ভার্ব না থাকে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব না থাকলে নেভারেরটা এবার সবসময় ফার্স্টে আনবো, আবার নাথিং এর এনিথিং আবার ফার্স্টে নিয়ে আসবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে, একটু মনোযোগ দিয়ে শোনো। তারপরে টেন্স ও সাবজেক্ট ও টেন্স অনুযায়ী প্রথমে আনতে হবে। আচ্ছা, শেষে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা বুঝবে। আচ্ছা, তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখি ইউ নেভার প্লে ফুটবল। ইউ নেভার প্লে ফুটবল, দেখো সেন্টেন্সটার ভিতর নেভার কথাটা আছে। আচ্ছা, নেভার কথাটা থাকলে আমার প্রথমে কী নিয়ে আসতে হবে? দেখো ইন্টারোগেটিভ যখন করব ডু কেন নিয়ে আসবো? সো আপনি বলছেন নেভার থাকলে প্রথমে এভার নিয়ে আসবো। আচ্ছা, ভালো কথা। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে আমার? অক্সিলারি ভার্ব নাই। দেখো ইউ নেভার প্লে ফুটবল, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা বলছি কি সাবজেক্ট ও টেন্স অনুযায়ী প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে আমি কী নিয়ে আসবো? ওই যে আমি বললাম ডু, ডিড, ডাস, এগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো নেভার প্লে, ইউর পরে দেখো নর্মালি আমরা কি ভার্বের শেষে এস বাই এস যোগ করবো না, কারণ ইউটা তো সেকেন্ড পারসন, আর ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, আর পৃথিবীতে যারা থাকবে তারা সবাই থার্ড পারসন। তো এখানে ইউর সাথে প্লেইজ হবে না, প্লেই থাকবে, তাই না? তো আমরা এখানে বলতেই পারতেছি এখানে অবশ্যই ডু আসবে। আর এটা তো পাস্ট ফর্মে নাই, প্লেইড নাই, তার মানে ডিড আসতো না, আসবে না ডিড, কারণ এখানে প্লেইড নাই, ঠিক আছে? তো প্লে যেহেতু আছে তাহলে আমরা এখানে ডুই নিয়ে আসবো, ঠিক আছে? ডু ছাড়া তো অন্য কোনো অপশন নাই, তাই না? এই যে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী প্রথমে আনতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ডু নিয়ে আসবো। আচ্ছা, ভালো কথা। তারপরে যেটা তারপরে আমরা সাবজেক্ট নর্মালি আসবে, আমরা আগের মতোই যেটা করব, ডুয়ের পর আমরা কিন্তু সাবজেক্ট দিয়ে দেবো। আচ্ছা, এবার নেভারে যেহেতু কথা আছে, নেভার থাকলে আমরা জানি এভার বসে, এভার দিয়ে দিলাম। তারপরে যা আছে হুবহুব তা বসে যাবে, প্লে ফুটবল, প্লে ফুটবল। আশা করি ক্লিয়ার তোমাদের। আমি আবার বলবো নিয়মটা, আচ্ছা আবার বলে দিই, একটু ডিপ্লোম্যাটিক লাগতেছে তোমাদের কাছে মনে হচ্ছে। ইউ নেভার প্লে ফুটবল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, প্রথমে আমরা কী নিয়ে আসবো? নেভার থাকলে তো এভার দেবো, ভালো কথা। কিন্তু এভারটা দেবো কখন? যখন অক্সিলারি ভার্ব না থাকবে, তাই না?
আচ্ছা অক্সিলারি ভার্ব না থাকে, এবার নেভারকে তো এবার করবোই। আচ্ছা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স ও পার্সন বা সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমার কী আনতে হবে, ডু আনতে হবে বা ডাজ আনতে হবে বা ডিড আনতে হবে প্রথমে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমার ডু এর কাজ করতে হবে, তাহলে আমার ডু বা ডাজ বা ডিডের কাজ করতে হবে। এখন সেন্টেন্সটা আমরা পড়লাম ইউ নেভার প্লে ফুটবল। এই সেন্টেন্সটার ভিতরে ভার্বের দিকে তাকাবো, ভার্বের ভিতরে আমরা দেখতেছি প্রেজেন্ট ফর্মে আছে, মানে এস বাই এসও নাই, তার মানে ডু আসবে। যদি এস বাই এস থাকে তাহলে ডাজ আসবে, যদি প্লেট থাকতো ডিড আসবে। আশা করি বুঝছো। আচ্ছা তারপর সাবজেক্ট যেটা ইউ, ইউ আসবে। এবার নেভারের কাজটা করব, নেভার থাকলে আমরা এটাকে ট্রান্সলেট করব এভারে। আচ্ছা তারপর করব প্লে ফুটবল, যেটা বাকি অংশ থেকে যাবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট যেটা আই হ্যাভ নাথিং টু ডু। আচ্ছা তাহলে এখানে সেন্টেন্সটার ভিতরে দেখো নাথিং আছে, আমরা ইন্টারগ্রেটিভ যখন করব আমরা মাথায় রাখতে হবে যে নাথিং আছে, নাথিং থাকলে এনিথিং বসবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু ডিড ডাজ আসবে ফার্স্টে। কিন্তু এখানে দেখো তো অক্সিলারি ভার্ব আছে কি না, ইয়েস, এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে। তো হ্যাভ থাকলে এটাকে আগে নিয়ে এসো, ভালো কথা, হ্যাভ নিয়ে আসলাম। এখানে ডু ডিড ডাজের কোনো প্রশ্ন আসবে না, যেহেতু অক্সিলারি ভার্ব থাকলে ডু ডিড ডাজের কোনো কথা আসবে না। যদি অক্সিলারি ভার্ব না থাকতো তখন ডু ডিড ডাজটা ফার্স্টে আসতো, যেমন ফার্স্টে যেটা আমরা করেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাভ নিয়ে আসলাম, তারপর সাবজেক্ট আই পরে দিলাম। নাথিং থাকলে যেটা এটাকে ট্রান্সফরমেশন করবো এনিথিংয়ে, আমরা জানি নাথিং সমান সমান এনিথিং। এটা কার জন্য, যখন অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব তখন, সেই নিয়ম। আচ্ছা তারপর টু ডু যেটা আছে টু ডু দিয়ে লাস্টে একটা কোশ্চেন মার্ক। আচ্ছা এখানে নোট কি দিছি দেখি তো। আচ্ছা নোট হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্টে যদি নাথিং থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে। কি বললো বুঝলাম না তো। আচ্ছা একটু বুঝে বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মানে তোমার নাথিং যদি ফার্স্টে থাকে, সোজা কথা প্রথমে থাকে নাথিং, আমরা এখানে কিন্তু মাঝখানে পাইছি নাথিংটা, কিন্তু এখানে যদি নাথিংটাই যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে ওই নাথিংয়ের জায়গায় আমরা হোয়াট বসাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখি নাথিং ক্যান রুন হিম, ঠিক আছে, নাথিং ক্যান রুন হিম। আচ্ছা তাহলে এখানে নাথিংটা কিন্তু সাবজেক্ট আকার আছে, আমরা বুঝতে পারতেছি ফার্স্টে আছে যেহেতু, তো এখানে আমরা নাথিংয়ের জায়গায় হোয়াট ইউজ করবো যখন ইন্টারোগেটিভ করবো, মনে রাখবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো তখন নাথিংয়ের জায়গায় হোয়াট বসাবো যদি প্রথমে থাকে নাথিং, ঠিক আছে। তারপর ক্যান রুন হিম, এটা চেঞ্জ আর হবে না, জাস্ট যা থাকবে একদম হুবহু বসে যাবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক। ওকে সবাই ক্লিয়ার। তো দেন রুল ফাইভে কী রাখছি আমরা একটু পড়ি। এভরিবডি, এভরিওয়ান, অল, এই যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় আমরা কি করব, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসাবো। কীরকম কথা এটা আবার, আচ্ছা এই সোজা কথা হলো এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে আমরা জাস্ট হু বসায় দেবো, প্রথম কাজ এটা। সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট আসবে, ঠিক আছে। সাবজেক্ট ও টেন্স যেটা আমরা বলি সেটা অনুযায়ী কিন্তু ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট আসবে। ভার্বের বেস ফর্ম আসবে, মানে প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর ভার্বের পরের অংশ, লাস্টে একটা কোশ্চেন মার্ক। আশা করি ক্লিয়ার। একটু পজ করে তোমরা লাগলে স্কিপ করে নোট করে নেবে, নোট করে পড়বে, ঠিক আছে। নোট করে পড়ার মজাই আলাদা, ঠিক আছে। এক্সাম্পল দেখি অ্যাসার্টিভে হলো তোমার এভরিবডি ওয়ান্টস টু বি উইন। আচ্ছা এভরিবডির নিয়ম শুরুতেই আছে, এভরিবডি এগুলো শুরুতেই থাকবে, অল বলো, এভরিওয়ান বলো, এভরিবডি বলো, এগুলো শুরুতে থাকবে। আচ্ছা তারপর কি আছে এটা পরে দেখতেছি। আচ্ছা এভরিবডি থাকলে আমরা জানি হু বসে, সুন্দর কথা। তাহলে আমরা প্রথম নিয়ম কাজ শেষ, এভরিবডি থাকলে হু বসাবো। আচ্ছা তারপরে আমরা এই যে ভার্বটা আছে এই ভার্বটার দিকে তাকাবো, ভার্বটার দিকে তাকায় আমরা দেখব এটা কিসে আছে, প্রেজেন্টই অবশ্যই আছে, আবার এস বাই এস আছে, তার মানে প্রেজেন্টের জন্য এস বাই এসের জন্য ডাজেন্ট আসবে, আর যদি এস বাই এস না থাকে ডোন্ট আসবে, আর যদি পাস্টে থাকতো ডিডেন্ট আসতো। ক্লিয়ার আশা করি, আগেও এই নিয়ে আলোচনা করছি, আশা করি আর করার দরকার হবে না তোমাদের। তাহলে এখানে এভরিবডির জন্য হু, তারপর ওয়ান্টসের জন্য ডাজেন্ট, আচ্ছা ডাজেন্ট দেবো, নট তো ইউজ করবো, আচ্ছা নট যেহেতু নাই নট ইউজ করবো। তারপর ওয়ান্টস যেটা আছে ওয়ান্টসটা কিন্তু আর ওয়ান্টস হবে না, এখানে ওয়ান্ট হবে ডাজেন্টের জন্য, ঠিক আছে। ডাজে যেহেতু এক্সট্রা চলে আসে এখানে আর নেক্সট আর এক্সট্রা দরকার নাই করার। তারপর টু বি উইন, টু বি ইন, লাস্টে একটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার। তারপরটা আছে অ্যাসার্টিভ আছে অল লাভস ফ্লাওয়ার্স, অল লাভস ফ্লাওয়ার্স, দেখো অলের জন্য হু আসবে। আচ্ছা লাভসের ভার্বের শেষে এস বাই এস আছে, তার মানে এখানে ডাজেন্ট আসবে, যদি লাভ থাকতো তাহলে এখানে ডু নট আসতো। আচ্ছা তাহলে লাভসের জন্য ডাজেন্ট, তারপর লাভস যেটা আছে লাভসটা লাভস হবে না লাভ হবে, ডাজেন্টের এসটার লাভসের এস তো তোমার ডাজেন্টই নিয়ে নিচ্ছে, তাহলে এখানে এস আর নতুন করে আর দেওয়ার দরকার নেই,
তারপর ফ্লাওয়ার্স, আচ্ছা এখানে এসটা ভুল হয়েছে, ফ্লাওয়ার্স। ওকে, লাস্ট একটা কোশ্চেন মার্ক। এই ছিল আমাদের রুল 5। আর কি আছে আমাদের? ইয়েস, রুল 6। এটি মনে হয় আমাদের শেষ রুলস। হ্যাঁ, তাহলে রুল 6-এ আমরা কি রেখেছি? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় নোবডি নান নো ওয়ান, নোবডি নান নো ওয়ান। আচ্ছা, এগুলো যদি আমাদের থাকে, নোবডি নান নো ওয়ান ইন্টারোগেটিভ এর যখন আমরা রূপান্তর করব, ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নোবডি নান নো ওয়ান, নোবডি নান নো ওয়ানের পরিবর্তে হু বসবে। নোবডি নান নো ওয়ানের পরিবর্তে হু বসবে। আবার বলছি, নোবডি নান নো ওয়ানের পরিবর্তে হু বসবে। তারপর বাকি অংশ, তারপরে লাস্টে একটা কোশ্চেন মার্ক। অ্যাসার্টিভ সেন্টেন্স, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। সুন্দর সেন্টেন্স। এটাকে যদি ইন্টারোগেটিভ করি, একদম সহজ। নোবডির জায়গায় জাস্ট কপি পেস্ট করব হু। নোবডি নান নো ওয়ান এগুলো থাকলে হু বসবে। মনে রাখো, নোবডি নান নো ওয়ান থাকলে হু বসবে। আচ্ছা, কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, একেবারে হুবহুব কপি পেস্ট। লাস্টে একটা কোশ্চেন মার্ক। ওকে, পরেরটা দেখি। নো ওয়ান ক্যান বিট হিম, নো ওয়ান ক্যান বিট হিম। তার মানে ইন্টারোগেটিভ আমরা যখন করব, নো ওয়ান থাকলে আমরা হু বসাবো, তারপরে ক্যান, তারপরে বিট হিম, বিট হিম। ক্লিয়ার সবার? এই ছিল আমাদের রুল 1 থেকে 6। কার কোন রুলসে সমস্যা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লাগছে। ইন্টারোগেটিভের সেন্টেন্সের একটা এক্সাম্পল তোমাদের 100% আসবে, এটা মনে রাখো। 9-10-এ যারা আসো, জেএসসিতে যারা আসো, ইন্টারোগেটিভে একটা দুইটা থাকবে জেএসসির জন্য, 9-10-এর জন্য তোমার একটা তো 100% থাকবে। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে তাদের জন্য একটা দুইটা থাকার চান্স থাকবে। তোমরা আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো। ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবা। লাভ ইউ।